শুনছো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। আবারও একবার ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। যারা ভাবনাতীত শুনছো, তোমাদের শুনতে ভালো লাগছে, তোমরা প্লিজ একটু লাইক করে দাও, একটু শেয়ার করে দাও। তার কারণ হচ্ছে ইউটিউব ইমপ্রেশনস আমাদের খুব কমে যাচ্ছে। এটা একটা দুঃখের খবর আমাদের জন্য, বাট তার মধ্যেও তোমরা অনেকে আমাদের সাপোর্ট করছো, আমাদের অনেক ভালোবাসা দিচ্ছ। তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ একটু বেশি করে শেয়ার করো সবার সঙ্গে। আর যদি ভয় পেতে ভালো লাগে, যদি অলৌকিক জিনিস নিয়ে চর্চা করতে ভালোবাসো, তাহলে কিন্তু এই চ্যানেলটা তোমার জন্য। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলে যেও না। চলো আজকে বেশি কথা বাড়াবো না, সোজাসুজি ঘটনাটা শুরু করব। ঘটনা পাঠিয়েছেন অর্পিতা সেন। আর তোমাদের হয়তো মনে আছে যে আমাদের যে ঘটনাটা পাঠিয়েছিল লোলুপ দৃষ্টির, শিলিগুড়ি থেকে লিপিদি। অর্পিতা সেন হলেন উনারই বান্ধবী। ওনার থেকে ভাবনাদের সম্পর্কে জেনে তিনি আমাদের ঘটনা লিখে পাঠিয়েছেন, এবং যেভাবে তিনি লিখে পাঠিয়েছেন সেভাবে তোমাদেরকে পড়ে শোনাবো। তবে শুরু করার আগে ছোট্ট মেসেজ দিতে চাইবো যে আজকের ঘটনাটা কিন্তু শুধুমাত্র ভয় পাবো এই ভেবে শোনো না। আজকের ঘটনাটার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর মেসেজ আছে। তাই ঘটনাটাকে একটু উপলব্ধি করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে আজকের ঘটনাটাকে শুরু করা যাক। হ্যালো শুভঙ্কর, আমি অর্পিতা, শিলিগুড়ি থেকে। আমার বান্ধবীর কাছে তোমার ভাবনাদের সম্পর্কে জানলাম, এবং জানার পরেই আমার জীবনে ঘটা একটি সত্যি ঘটনা, যেটা আমি নিজের চোখে আজও বিশ্বাস করে উঠতে পারিনি, বা মন থেকে এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারিনি। কিন্তু যখনই ঘটনাটা আমি ভাবি তখনই আমি হারিয়ে যাই। তাই ভাবলাম তোমার সাথে ঘটনাটা শেয়ার করি। যদি তোমার ভালো লাগে তাহলে সকলকে শুনুন। আর ইনফ্যাক্ট যেমন তুমি বলো যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না, এই ঘটনাটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারিনি। দেখো তুমি দিতে পারো কি। আমার বয়স তখন প্রায় 15 বছর। আমাদের ওখানে একটা নাইটির কারখানা ছিল। আমাদের আগের বাড়ির কথা বলছি। সেই কারখানায় লোকের থাকার ব্যবস্থা ছিল। তার কারণ হচ্ছে ওখানে অনেক দূর দূর থেকে লোকেরা কাজ করতে আসতো। সেখানে একটি মেয়ে কাজে আসতো, অল্প বয়সী মেয়ে, আমারই বয়সী। সে ওখানেই থেকে যেত, কাজ করতো, ওখানেই থাকতো। তার সঙ্গে আমার বেশ আলাপ জমে ওঠে কিছুদিনের মধ্যে। সে বছরে বা 6 মাসে একবার নিজের ঠাকুমার সঙ্গে দেখা করতে নিয়ে দেশের বাড়ি যেত। তার বাড়ি হচ্ছে একটা অজ পাড়া গাঁ। হ্যাঁ, ঠিকই তো ভাবছো, আমি শহরের মেয়ে। তবে সে যখন বাড়িতে যেত সে আমাকে অনেকবার বলতো যে আমি যেন একবার হলে তার বাড়িতে ঘুরে আসি, জায়গাটা নাকি খুব সুন্দর। তবে আমার কখনো যাওয়া হয়নি। এরকমই একদিন কথায় কথায় সে হঠাৎ আমাকে বলে ওঠে, শোন না, আমি না পরশুদিন বাড়ি যাচ্ছি ঠাকুমার সঙ্গে দেখা করতে, তুই যাবি আমার সঙ্গে আমার বাড়িতে? প্রস্তাবটা মন্দ নয়, তবে আমি যেতে পারবো না অতটা দূরে। তাই আমি বললাম, না রে, তুই ঘুরে আয়, আমাকে বাড়ি থেকে ছাড়বে না। আরে তুই চিন্তা করছিস কেন, আমি কি কথা বলছি না কাকিমার সঙ্গে। আরে বেকার বলবি, ছাড়বে না আমাকে বাড়ি থেকে, ভাই তোর বাড়ি অনেক দূরে। আরে ঠিক আছে, চ না একবার কথা তো বলে দেখি। এই বলে আমার বাড়িতে এলো কথা বলতে। মানতে হবে মেয়েটির মধ্যে বেশ খুব ভালো কনভিন্সিং পাওয়ার ছিল। আমার মাকে ঠিক ইনিয়ে বিনিয়ে কোনোভাবেও রাজি করিয়ে নেয় যেন আমি ওর সাথে ওর বাড়ি যেতে পারি। মা প্রথমে একদম রাজি হচ্ছিল না, তারপর শেষে মা রাজি হয়ে বললেন যে ঠিক আছে, কিন্তু 2 দিনের বেশি যেন না হয়। আমার মা আমার বাবাকে একটা মিথ্যে কথা বলে দেবে যে মেয়ে মাসির বাড়ি গেছে কদিনের জন্য, এই বলে সে কোনো রকম ম্যানেজ দেবে। যাই হোক, সব ফাইনাল হলো তাহলে আমাদের যাওয়াটা। আমরা বেরিয়ে পড়লাম বাস ধরে। গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, সত্যি বিশাল দূরের রাস্তা। মানে কতটা পথ যে আমরা সেদিন অতিক্রম করেছিলাম ভগবানই জানে। তবে ওখানে গিয়ে আমি যে ঘটনার সম্মুখীন হয়েছিলাম, তারপর থেকে আর আমি ওইদিকে কখনো যাইনি। বাস থামলো, বাস থেকে আমরা দুজন নামলাম। নামার পরে হেঁটে হেঁটে ওর বাড়ি আরো অনেকটা। যখন বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন বাড়ির দালানে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে ওর ঠাকুমা ওখানে একা নয়, আশেপাশে আরো কয়েকটা বাড়ি আছে, তার মধ্যে ওরই কাকা জেঠি এরা সবাই থাকে। মানে এদের ছোটখাটো পরিবার এখানে থাকে।
বাট আলাদা আলাদা সবার। তো আমরা ঢোকার সময় দেখছিলাম যে ওর যে দিদি, অর্থাৎ কাকাতো দিদি, সে বাড়ির দালানে বসে বিচুলি কাটছিল গরুকে খাওয়াবে বলে। আমরা গেলাম, পৌঁছানোর পর আমার ঠাকুমার সঙ্গে আলাপ করলাম। আলাপ করার পরে আমার বান্ধবী আমাকে বলল যে, শোন না, আজকে তো একটু খেতে অসুবিধা হবে, কারণ আমরা তো অনেক বেলা করে এলাম, আজকে একটু আলু সেদ্ধ ভাত দিয়ে চালিয়ে দে, কালকে বরং মাছ নিয়ে আসবো। সেই মুহূর্তে কাকার মেয়েটা এসে বলে কি, আরে কি দরকার আলু সেদ্ধ ভাত দিয়ে কাজ চালানো, আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়ে যাবে, আমি দিয়ে যাচ্ছি, তোর বান্ধবী কি আজকে মাছ ভাত খাওয়া? আমি বললাম যে না 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 না, তার কোনো প্রয়োজন নেই, আমি আলু সেদ্ধ ভাতই খেয়ে নেব। সত্যি বলতে জায়গাটা সুন্দর হতে পারে, কিন্তু ওখানে যেন আমার মন টিকছিল না। এত দূরে, কোন ভিতরে একটা জায়গা, আমার খালি মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি ফিরে যাব। এরকম ভাবে সেদিনটা কাটলো। রাতে আরেক ঝক্কি ওখানে, ওখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, যেতে হলে সেই মাঠে ঘাটে, মানে অস্বস্তিকর একটা পরিবেশ। যাই হোক, কোনোভাবে সেদিনের রাত কাটলো। পরদিন সকালে আমার বান্ধবী আমাকে নিয়ে ঘুরতে বেরোলো, এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। একটা বড় মাছ কিনলাম আমরা বাজার থেকে। মাছ কিনে যখন আমরা ফিরছি, তখন আমাকে একটা মাঠের কাছে নিয়ে যায়। দেখলাম মাঠের কাছে একটা বিশাল বড় বিল্ডিং। আমি জিজ্ঞেস করলাম যে, এই এটা কি রে, এত বড় বিল্ডিং এই মাঠের মাঝখানে? ও বলল যে, আরে এটা হচ্ছে আমাদের এখানকার একমাত্র হসপিটাল, বিশাল বড় হাসপাতাল। সেই মাঠের পাশে বসে আমরা গল্প করছিলাম। আমি ওকে বললাম যে, কি দরকার মাছ নিয়ে এরকম মাঠের পাশে বসে গল্প করার, চল বাড়ি চলে যাই। ও আমাকে বলল, আরে না না, কিচ্ছু হবে না, বস না। তখন আমাকে বললো যে, এই যে হাসপাতালটা আছে, এর যত রকমের তুলো, রক্তমাখা তুলো, ড্যামেজ জিনিসপত্র, এই সব কিছু এই মাঠটা এনে ওরা ডাম্প করে। মানে হসপিটালের যত গার্বেজ আছে সব এই মাঠটার মধ্যে ফেলা হয়। ইনফ্যাক্ট যখন হাসপাতালে কোনো রুগী মারা যায় বা কোনো বাচ্চা মৃত জন্মায় বা এরকম কিছু হয়, সেই ডেড বডিগুলোকে পর্যন্ত এই মাঠে নিয়ে এসে কবর দিয়ে দেওয়া হয়। মানে যেগুলো লাভারিস হয় সেগুলোকে এই মাঠেই কবর দেওয়া হয়। শুনে তো আমার খুব ভয় লাগছিল। আমি ওকে বললাম যে, না না, এই মাঠে আমি আর বসছি না, তুই চল তো। আমার তো ইচ্ছা করছে প্রায় তখন পারলে বাড়িই চলে আসি আমি। আমরা ওখান দিয়ে উঠতে যাবো, হঠাৎ দেখি ওর দিদি ওখানে একটা গরু চড়াবে বলে গরুটাকে নিয়ে ওই মাঠের দিকে ঢুকছে। আমাদেরকে দেখে বলে উঠলো, কি ব্যাপার, তাহলে আজকে মাছ কেনা হলো সেসব দিক। দু এক কথা কাটার পরে ওর দিদি গরুটিকে নিয়ে মাঠের দিকে চলে গেল। আমরা ওখানে সবাই উঠবো উঠবো এরকম ঠিক করছি, হঠাৎ আমার চোখ চলে গেল ওর দিদির দিকে। ওর দিদি হঠাৎ করে মাঠের মাঝখানে শুয়ে পড়ে ছটকাতে শুরু করেছে, চোখগুলো ওপর দিকে উঠে গেছে, গরুটা হাত ছুটে গেছে, সে মাঠের মাঝখানে শুয়ে হাত পা ছুটতে শুরু করে দিয়েছে। দেখে তো আমার ভয় লেগে গেছে, কি হলো রে বাবা। আমরা দৌড়ে গেলাম মাঠের মাঝখানে, গিয়ে দেখি দিদি শটাং শুয়ে, চোখগুলো সাদা হয়ে গেছে, হাত পা গুলো ছুটছে মাঠের মাঝখানে শুয়ে, শরীর আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। আমার তো প্রচন্ড ভয় লাগছে এই দৃশ্য দেখে। আমরা চিৎকার করতে লাগলাম, কেউ আছো, কেউ আছো, বাঁচাও, কে আছো এখানে, সাহায্য করো আমাদের, কে আছো। আমার চিৎকার শুনে আশেপাশে দু চারটে লোক ছুটে এলো, ছুটে এসে দিদিকে কোনো রকম তুলে নিয়ে বাড়ির নিম গাছের তলায় নিয়ে যাওয়া হলো। কিছুতেই তাকে আটকানো যাচ্ছে না, সে হাত পা ছুড়ে চলেছে। ওর দিদি ওখানেও শুয়ে গোগাতে লাগলো এবং ছটপট করতে লাগলো। ওই দৃশ্য দেখে তো আমার আর জাস্ট সহ্য হচ্ছিল না। আমি ভাবছিলাম কতক্ষণ আমি পারলে বাড়ি চলে আসবো ওখান থেকে, কিন্তু এখন এই পরিস্থিতিতে এসে তো আমি নিজেও খুব ফ্যাসাদে পড়ে গেছি, কি হচ্ছে এগুলো। সেই সময় ওখানকার লোকেরা বললো যে হয়তো মির্গি হয়েছে, তাই কেউ জুতো শুকাচ্ছে, কেউ চাবি ধরাচ্ছে হাতে, আর ওদের কত রকম কিছু। খুব অস্বস্তিকর একটা পরিবেশের সম্মুখীন হয়েছি আমি, আর যেন সহ্য করতে পারছিলাম না। ও দিদি তখন অনর্গল বিড়বিড় করে চলেছে এবং একটা গোগানি ভেসে আসছে, কি বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সেই সময় গ্রামের কিছু লোক এক ওঝাকে ওখানে ডেকে নিয়ে আসে। এটা দেখে তো আমার আরো বিরক্ত লাগছিল। আমি একই সব আজে বাজে জিনিসে বিশ্বাসী নই, তার উপরে দেখি একটা বয়স্ক লোককে তারা ধরে নিয়ে এসছে। সে নিজেই ঠিক করে দাঁড়াতে পারে না, সে ওকে কি ঠিক করবে। একটা ডাক্তার দেখার জায়গায় একটা ওঝাকে ডেকে নিয়ে এলো গ্রামের লোকেরা। আমার আর সহ্য হচ্ছিল না। কিন্তু এরপর যে ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে দেখার জন্যে
আমি একদম প্রিপেয়ার ছিলাম না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ওঝা এসে তার এক অদ্ভুত ভাষায় কি যেন বলে চলেছে, আর ওই মেয়েটাও সেই সঙ্গে সঙ্গে কি একটা আউড়ে চলেছে। দুজনের মধ্যে কি কথোপকথন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। প্রায় বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পরে দেখলাম ওঝা একটা চাবুক নিয়ে মাটির উপর আঘাত করতে লাগলো। ওঝা চাবুক দিয়ে মাটিতে আঘাত করছে, কিন্তু ওই আমার বান্ধবী দিদি ছটফট করতে শুরু করলো, যেন আঘাতগুলো ওর গায়ে লাগছে। এই দৃশ্য দেখার আমি আশাও করিনি। এ কি দৃশ্য দেখছি আমি! এই দৃশ্য যখন আমার চোখের সামনে চলছে, আমার তো প্রায় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ওঝা কি বলছে আর চাবুক দিয়ে মাটিতে আঘাত করছে, মেয়েরা তত ছটফট করছে। এই দৃশ্য চললো বেশ কিছুক্ষণ। তারপর দেখলাম ওঝা কি একটা বললো, মেয়েটা দৌড়ে গিয়ে একটা জল ভরা পেতলের কলসি, যেটাকে দু হাত দিয়ে চাগানো যায় না, সেটাকে সে দাঁত দিয়ে চাগিয়ে নিয়ে যেতে থাকলো দরজার দিকে। কিছু দূর গিয়ে মুখ দিয়ে কলসিটা পড়ে গেল। আবার কলসিটাকে ফেরত নিয়ে এসে জল ভরলো ওর মধ্যে, আবার ওটাকে দাঁত দিয়ে টেনে নিয়ে যেতে থাকলো, আবার পড়ে গেল। এই দৃশ্য আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। 3বারের বার মেয়েটি জল ভরা কলসিটা দাঁতে করে টানতে টানতে নিয়ে সদর দুয়ারের বাইরে যায় এবং গিয়ে অজ্ঞান হয়ে যায়। মেয়েটিকে সবাই টেনে ঘরে নিয়ে আসে। মেয়েটি একটু সুস্থ হয়ে ওঠে। তারপর ওঝাকে আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল। তখন সে ওঝা বলতে শুরু করলো, আর ওঝা যা বলল কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে। ওঝা বলল মেয়েটির উপর একটি প্রেতাত্মা ভর করেছিল, এক মহিলার প্রেতাত্মা। যে হাসপাতালের পিছনের মাঠটায় মেয়েটি অজ্ঞান হয়েছিল, সেই হাসপাতালে আজ থেকে অনেক বছর আগে এক মহিলা, তার স্বামী এবং তার 2 বাচ্চা, তাদের ছোট পরিবার ছিল। মহিলাটিকে সেখানে চিকিৎসার জন্য আনা হয়। সেই মহিলাটিকে এখানে আনা হয়েছিল শুধু একটি টিউমার অপারেশন করার জন্য। টিউমার অপারেশন হওয়ার পরে ডাক্তাররা ফোর্স করে যে বায়োপসি টেস্ট করতে হবে। যখন টেস্টটি করা হয় তখন রিপোর্ট আসে পজিটিভ। ডাক্তার মুখের উপর বলে দেয় যে আপনার ওয়াইফকে বাঁচানো সম্ভব নয়, যাই করে নিন না কেন ওনাকে বাঁচাতে পারবেন না। কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে যেতে গেলে আপনাকে এর অনেক খরচা আপনাকে ওঠাতে হবে। এই ঘটনা মহিলাটি জানতে পেরে সে মনে মনে ভাবে যে যদি আমার স্বামী আমার ট্রিটমেন্ট করাতে যায় তাহলে তারা সকলে মিলে পথে বসে যাবে, আমার সন্তানগুলোও মানুষ হবে না। তাই একদিন রাতে সে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়। তবে দ্বিতীয়বার তার স্বামী আরেকবার টেস্ট করেছিল, আর তার আত্মহত্যার পর যখন সেই টেস্টের রিপোর্টটা হাতে আসে তখন জানা যায় যে সে একদম সুস্থ আছে, তার কোনো রোগই হয়নি। এই দেখে তার স্বামী সম্পূর্ণ ভেঙে পড়ে। সেই আত্মাটির একটি মাত্র বক্তব্য, সে যে ডাক্তার যে পয়সা খাওয়ার জন্য এরকম জঘন্য কাজটা করেছে তাকে সে মেরে ফেলতে চায়। আর মেরে ফেলার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল কোন শরীরকে এসে কবজা করতে পারে, এবং সেই দিন দুপুরে ওই মেয়েটি ওখানে গেছিল, তখন সে অশুদ্ধ অবস্থায় ছিল এবং তাই তাকে কবজা করে নেওয়া অনেক সুবিধা হয়েছে, এবং ওই মেয়েটির মাধ্যম ধরেই সে ডাক্তারটিকে হত্যা করতে চেয়েছিল। ওঝা তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে দেখো, তার কর্ম সে করেছে, এর শাস্তি তাকে ভগবান দেবে। তবে তুমি যদি আরেকটা প্রাণ নিয়ে নাও তাহলে তোমার আর তার মধ্যে কি পার্থক্য বলো? সে লোভে পড়ে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল, আর তুমি প্রতিশোধের আগুনে জ্বলে একটা প্রাণ নিয়ে নেবে। এটা করো না। যখন সে কিছুতেই মানতে রাজি হচ্ছিল না তখন ওঝা বাধ্য হয় তাকে মন্ত্রের সাহায্যে সে শরীর থেকে আলাদা করতে। এই ছিল সেই ঘটনাটা। আর এই ঘটনা ঘটার পরের দিনই আমি সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসি, আর ওই গ্রামের দিকে এক মুহূর্তের জন্যও না। তো শুভঙ্কর, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে পরে তোমার পরিবারের সঙ্গে শেয়ার করো। আর তোমার নজর ঘটনাটা শুনলাম, ভালো লেগেছে, শেয়ার করবো যাতে আরো বেশি ইমপ্রেশন বাড়ে। আর ভাবনাতীত পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল, যেন এই পরিবার এরকম ভাবে এগিয়ে যায়। চালিয়ে যাও শুভঙ্কর, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ অর্পিতা দি। খুব খুব ভালো লাগলো আজ এই ঘটনাটা। তোমাদের থেকে আরো ঘটনা কিন্তু আমাদের চাই। আর হ্যাঁ, একটা ব্যাখ্যা দিতে পারবো কিনা জানি না, তবে একটা আলোচনা নিশ্চয়ই করতে চাইবো আমি যে সত্যি যে
লোভ নয়, জানো তো, আসলে ডাক্তারটা যেটা করেছিল, এইরকম ধরনের মানুষ আমাদের সমাজে এখন এক্সিস্ট করে। এদের পেটে বিদ্যা আছে কিন্তু এদের মধ্যে বোধ নেই, এরা নির্বোধ। যার ফলে এরা পার্থক্য করতে ভুলে যায় যেটা মানুষ এবং মানে লোভ তাদের মধ্যে এমন ভাবে টাকার আকাঙ্ক্ষাটা তাদের কিছুতে মিলে না। দেখতে গেলে আমাদের এরকম বিশাল একটা সার্কেল রয়েছে, কিন্তু এই সার্কেলের মধ্যে অনেক ভালো মানুষরাও আছে। আশা করবো যেন সেই ভালো মানুষদের সার্কেলটা ধীরে ধীরে আরো বড় হয়, যেন আমাদের চিকিৎসা ব্যবস্থা আরো ভালো হয়। সত্যি এখানে দোষটা কার? এখানে দোষটা ওই মহিলা যে আত্মহত্যা করে নিল, নাকি এখানে দোষটা সেই ডাক্তারটার যে মিথ্যে কথা বলেছিল শুধুমাত্র কিছু টাকার লোভে পড়ে? জানি না দোষ কার, তবে দোষগুণ বিচার করার আমরা কে? আমি এইটুকু মনে করি যে মানুষ যা কর্ম করবে সেই কর্মের ফল তার জন্য তোলা যাবে। তাই প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়। আমরা দেখেছি কোভিডের টাইমে কত ডাক্তার, থাক ওই প্রসঙ্গে না হয় নাই গেলাম, বাদ দাও। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভাবনাদিকে সাপোর্ট করতে থাকো, ভাবনাদিকে আরো এগিয়ে নিয়ে যাও। আসলে আজ এই ঘটনাটায় কিছু বেদনাদায়ক মোমেন্ট মনে মনে পড়িয়ে দিল। সেই মোমেন্ট গুলো নিয়ে আমরা আজকে এপিসোডে আরো আলোচনা করবো। ইভেন কিছু তোমাদের উপরে যে তোমরা ভাবনাতে কতদূর এগিয়ে নিয়ে যাবে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভাবনাদিকে সাপোর্ট করো, ভাবনাদিকে এগিয়ে নিয়ে যাও। আজ এই ঘটনাটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা এরকম রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ঘটনাটা একটু হয়তো বড় হয়ে গেল, বাট আরো এরকম ভালো ভালো ঘটনা এলে আরো বড় বড় এপিসোড আমরা বানাবো, আরো ইমপ্রুভ করবো আমাদের অডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিকে। বাট তোমাদের সাপোর্টের উপর সবকিছু নির্ভর করে। তাই চলো, শেষ করছি এখানেই। ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতীত। এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি রয়েছি, শুভঙ্কর।